to our show Let's Grow Green with বাগান বন্ধু। আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন পডকাস্ট ভিডিও নিয়ে। আর আজকে আমাদের সঙ্গে অতিথি আছেন মিসেস মৌমিতা সাহাকুণ্ডু দিদি। দিদি কেমন আছো? খুব ভালোই আছি, ভালোই চলছে। আচ্ছা, বাগান কেমন করছো? বাগান হ্যাঁ হয়েছে, শীতের বাগানও করেছি কিছুটা। আমি সাধারণত আমার ভালো লাগার জায়গাটা হলো ইনডোর প্ল্যান্ট বা হাউস প্ল্যান্ট যেগুলো, সেগুলোই পাতাবাহার, এগুলোই আমার বেশি পছন্দ। ছাদ বাগানও করি, চলছে। মানে ছাদ বাগানে কি কি গাছ? ছাদ বাগানে মোটামুটি এবার যেমন শীতে আমি করেছিলাম বেশিরভাগটা চন্দ্রমল্লিকা, তাছাড়া পিটুনিয়া আমার খুব পছন্দের, পিটুনিয়া করি। গোলাপ আছে, গোলাপও কিছু ফুটেছে শীতে। হ্যাঁ, তারপরে গ্যাদা, এই কিছু গাছ, মানে সব রকম ভ্যারাইটি করি না, যে কটা পারি আর কি। চন্দ্রমল্লিকাটাই বেশি ফোটে আমার বাগানে, আর পিটুনিয়াটা, এই দুটোই বেশি। বাহ, মানে পিটুনিয়া আর চন্দ্রমল্লিকা শীতের বাগানে থাকলে তো আর কারো দরকারই হয় না। হ্যাঁ, রঙিন, একদম রঙিন, একদম কালারফুল, মানে দুটোই ভীষণ কালারফুল এবং হেভি ব্লুমিং। হ্যাঁ হ্যাঁ। আর এই যে তুমি বললে যে ইনডোরটাই তুমি বেশি করছো, মানে ওটাতেই বেশি স্বাচ্ছন্দ্য। এই স্বাচ্ছন্দ্য বা ভালো লাগাটা কেন? ভালো লাগাটা ওই হঠাৎ কেমন কিভাবে এসেছে আসলে, মানে আমার বাবা মা সবাই গাছ করতো, ওই ছোটবেলা থেকে গাছ বাগান এই ব্যাপারটার মধ্যে আছি। আচ্ছা, হ্যাঁ, তারপরে ওই একটা দুটো করে যখন থেকে ইনডোরের, তো আগে সেরকম আমাদের ছোটবেলায় ইনডোরের প্রচলন ছিল না, কিংবা হাউস প্ল্যান্ট দিয়ে ঘর সাজানো এতটা আমাদের সব পরিবারে অতটা ছিল না। হ্যাঁ, অবশ্যই। কিন্তু তারপরে ওই একটু একটু করে দেখে দেখে একটা দুটো করে করতে করতে যেমন নেশা আর কি, ভালো লাগা তৈরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগা একদম। তো তুমি মূলত কি কি ধরনের ইনডোর গাছ করো নিজের বাগানে? আমি মূলত মানে যা কিছু আছে ইনডোর রাখার চেষ্টা করি। মানে তাদের মধ্যে জিজি প্ল্যান্ট, অ্যাগ্লোনিমা, তারপরে স্নেক প্ল্যান্ট তো আছেই, যেটা খুবই সহজ এবং খুবই ভালো। তারপরে স্পাইডার প্ল্যান্ট, তারপরে হাবারথিয়া আছে আমার বাগানে, এই অনেকই আছে, ফিলোডেন্ড্রন। তো তোমাকে আমি জিজ্ঞাসা করব, তোমার তো এই ইনডোর প্ল্যান্টের অভিজ্ঞতা বেশ অনেক দিনেরই, এবং তোমার বাগানে দেখেছি যে প্রচুর কালেকশন, মানে বিভিন্ন ধরনের। 6-7 বছর ধরে তো করছো ইনডোরটা মেনলি। তো ধরো আমাদের তো এখন নতুন একটা চল, সবারই মধ্যেই একটা প্রবণতা এসেছে যে আমরা একটু ঘরে গাছ রাখবো, গাছ দিয়ে ঘরটাকে সাজাবো, সত্যি ভালো লাগে মনটা। তো তুমি আমাদেরকে একটু বলো যে ঠিক কোন ঘরের জন্য কিরকম গাছ আদর্শ, মানে আমরা যদি লিভিং রুম বা বেডরুম ভার্সেস এরকম কিচেন এরকম গাছ রাখতে চাই। আসলে ঘরের তো সব গাছ তো আমি সব ঘরে রাখতে পারবো না। প্রধান হলো আলো, আর্দ্রতা সব ঘরের এক থাকে না। কোনো ঘরটা, যেটা মনে করো পূর্ব দিকের ঘর, সেখানটায় যতটা আলো আসবে, উত্তর দিকের একটা ঘরে সেটা আলোটা আসবে না। সেই রকম আলাদা আলাদা ঘরে সেই দেখে দেখে আমাকে গাছ দেখে, গাছের দেখে তা আমাকে নির্বাচন করতে হবে। যেমন আমি যদি বলি এখন লিভিং রুমটা দেখো সবাই সাজাতে ভালোবাসে, তাই তো? লিভিং রুমটাতে অতিথিরা আসে, বসে, একটু সুন্দর সাজানো থাকবে, একটু একটা কোণা সবুজ থাকবে, এটা তো সবাই পছন্দ করে। লিভিং রুমের জন্য আমার মতে একটু লম্বা ধরনের টল গাছ, যেগুলো লম্বা ধরনের গাছ, যেমন রাবার প্ল্যান্ট, যেমন অ্যারিকা পাম, যেমন আমার একটা খুব পছন্দের গাছ ফিডেল লিফ, নতুন বড় বড় পাতা, খুব সুন্দর ভীষণ, ওটা জিজি প্ল্যান্ট রাখতে পারি। ছোট বড় সব মিলিয়ে একটা উচ্চতা আর একটু ছোটতে, এইভাবে তো সাজাতেই পারি। এই সবগুলো থাকতে পারে লিভিং রুমে। আর বেডরুমের ক্ষেত্রে তো মনে করো বেডরুমে যেহেতু আমরা রাতে শুই, সেখানে আবার গাছের একটা ব্যাপার আছে। সব গাছ তো আমি বেডরুমে রাখতে পারবো না। কিছু কিছু গাছ, যেমন নাসা রেকমেন্ড করেছে কিছু কিছু গাছ, যেই গাছগুলো হলো যেমন স্নেক প্ল্যান্ট আর স্পাইডার প্ল্যান্ট ভীষণ ভালো। মানে বেডরুমের জন্য স্নেক প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট, অ্যালোভেরা, এগুলো মানে 24 আওয়ার্স অক্সিজেন রিলিজ করে। কিছু হলেও রাত্রে অক্সিজেন রিলিজ করে। সেই জন্যে
এই 3-4টে গাছ আমি বলবো বেডরুমের জন্য ঠিক আছে, বেডরুমের জন্য ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে স্পাইডার প্ল্যান্ট বললে, স্পাইডার প্ল্যান্টটা কি ইনডোর এবং বেডরুমের জন্য যথোপযুক্ত? হ্যাঁ হ্যাঁ, স্পাইডার প্ল্যান্ট যে খুব আলো লাগবে রোদ লাগবে এরকম ব্যাপার নেই। স্পাইডার প্ল্যান্ট তুমি সাধারণ একটা জলেও রাখতে পারো, বেডরুমে একটা কাচের জারে সুন্দর করে স্পাইডার প্ল্যান্ট রাখতে পারো। হ্যাঁ, এখন তুমি যদি সেটার এখন বেবি হয় কিংবা পাপ যেগুলো বলে সেগুলো করতে গেলে তখন তোমাকে একটু ভালো জায়গায় রাখতে হবে। কিন্তু তুমি একটা জিনিস তুমি একটা গুচ্ছ স্পাইডার প্ল্যান্টে তুমি জলের মধ্যে বেডরুমে রাখতেই পারো, কোনো ব্যাপার না। স্নেক প্ল্যান্টটা রাখতে পারো, অ্যালোভেরা সেটা রাখতে পারো, এগুলো বেডরুমের জন্য উপযুক্ত। আচ্ছা, এই বেডরুমের যে গাছগুলো আমরা রাখছি, যে কোনো ধরনের স্পাইডার হোক বা তোমার স্নেক প্ল্যান্ট হোক, হ্যাঁ, তো বা অ্যালোভেরাই হোক, তো এই গাছগুলোকে রোদ দেওয়ার মানে গ্যাপটা কিরকম হবে? রোদ দেওয়ার, দেখো সত্যি কথা বলতে ইনডোর প্ল্যান্ট আমরা বলি, কিন্তু কোনো প্ল্যান্টই ইনডোর না। ঘরের ভেতর অন্ধকারে গাছ তো সালোক সংশ্লেষ করতে পারবে না। তাই আমার মানে আমি যে রুটিন ফলো করি, আমি সপ্তাহে একদিন একটু রোদে গাছেদের রোদ না আলোতে দিই আর কি, ব্রাইট আলোতে। আমার বারান্দায় যেখানে পূর্ব দিকটা যেহেতু আমার বারান্দা আছে, বারান্দাটা ব্রাইট আলো আসে, সেইখানটা আমি সপ্তাহে একদিন করে, মানে আমি একটা নির্দিষ্ট দিন হয়তো করি, যেমন শনিবার একটা নির্দিষ্ট দিন আমি গাছের যত্ন করি। সেদিন আমি একটু বাইরে বারান্দায় গাছগুলোকে দিলাম, একটু স্প্রে করলাম গাছগুলোর পাতাগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে কেটে দিলাম, এই কাজগুলো করি আর কি। আচ্ছা, এই যে ইনডোর প্ল্যান্টের যত্ন যেরকম তুমি বললে, দু একটা লাইন বললে, তো এই ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আমাদের কি কি যত্ন করতে হয়? যত্নর ক্ষেত্রে ইনডোর প্ল্যান্টের প্রথম হলো সয়েল মিক্সটা আমি আগে দেখব। গাছটা লাগানোর আগে আমি একটা নার্সারি থেকে গাছ নিয়ে আসলাম, কিন্তু আমি তো সয়েল মিক্সটা, যেমন ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে সয়েল মিক্স বিভিন্ন লোক বিভিন্নভাবে অনেকেই করে, আমি যেভাবে আমি আমার অনুভবটা বলছি আর কি। আমি ধরো 1 ভাগ যদি একটা টব আমি গার্ডেন সয়েল দিই, তার সাথে আমি একটা টব কোকোপিট দিই, একটা টব ভার্মি কম্পোস্ট দিই, আর অর্ধেক টব বালি দিই। এই যে মিক্সচারটা হলো, এটা আমি তৈরি করে রেখে দিই কোনো একটা কন্টেনারে। যখন একটা পট হলো আমি এই মিক্সচারটা দিয়ে সাধারণত তার মধ্যে একটু, আমি যখন করি তখন একটু নিমখোল দিই, ফাঙ্গিসাইড একটু দিতে হয়, সেটা একটু দিই। এইভাবে মাটিটা যদি ঠিক থাকে না, এবং ওয়েল ড্রেনেজ মাটি বিশেষ করে ইনডোর প্ল্যান্টে, তাহলে আর অন্য মানে এটা অনেকটা। আর জলটা তোমাকে একটু দেখে দিতে হবে, মানে ইনডোর প্ল্যান্টের জল, যেমন একটা উদাহরণ দিচ্ছি, জিজি প্ল্যান্টের জল একেবারেই লাগে না, কারণ ওর তলায় কতগুলো বাল্ব আছে, স্টোর থাকে। সেই জন্য জিজি প্ল্যান্টে 10 দিন, শীতকালে 15 দিন পরে জল দিলেও কিছুই হবে না। কিছু কিছু গাছ আছে একটু জল লাগে, সপ্তাহে 1 বার জল ঠিক আছে, গরমকালে সপ্তাহে 2 দিন, শীতকালে তো 1 দিন যথেষ্ট জলের ক্ষেত্রে। এইসব মানে গরমকালে তুলনামূলক প্রয়োজন। গরমকালে তো একটু টানে, একটু দেখে নিতে হবে সয়েলটা। যখনই আমার মানে শুকনো দেখবো তখন একটু জল দিলাম। এই চেক করার কি কোনো পদ্ধতি আছে? হ্যাঁ, চেক করে তুমি মানে 2 ইঞ্চি, আমরা সাধারণত বলি 2 ইঞ্চি যদি সয়েলটা ড্রাই হয় তাহলে আমি জল দিতে পারি। একটা কাঠি আমি ঢুকালাম, ঢুকিয়ে কাঠিটা বার করে দেখলাম, যদি ভেজা না থাকে আমি দিলাম জল। ওপরটা হয়তো অনেক সময় শুকনো থাকে, তো ভেতরটা ভেজা থাকে, ভেতরটাতে জল থাকে, এই ব্যাপারগুলো আর কি। মানে ড্রেনেজ সিস্টেমটা ভালো হলে খুব আর তো সপ্তাহে 1 দিন যেদিন আমি জল দেবো সেদিন আমি ভালো করে জল দেবো, মানে যাতে আমার জলটা ড্রেন হয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, সেইটাই আর কি। হ্যাঁ, তুমি যে মিডিয়ার প্রপোর্শন গুলো বললে, এই প্রপোর্শনে আমরা মাটি তৈরি করে রাখার পর এই মিডিয়া দিয়ে কি আমরা ইনডোরের মোটামুটি প্রায় সমস্ত হ্যাঁ, কিন্তু কিছু ক্ষেত্র যেমন জিজি প্ল্যান্টের ক্ষেত্রে আমি বলবো যে জলটা খুবই কম লাগে, এক্ষেত্রে আমি কোকোপিটটা একটু কম দিলাম কিংবা দিলাম না, তাতেও কিছু হবে না। হ্যাঁ, এরকম আর কি। কিন্তু এই মিডিয়াটা জেনারেল আমি সব গাছই মোটামুটি, যেগুলো খুব সেনসিটিভ গাছ না হলে সেগুলো লাগাতে পারি। এই সেনসিটিভ গাছের মধ্যে মানে কি কি আসে? সেনসিটিভ গাছের বলতে আমার করতে কষ্ট হয়েছে যেরকম ক্ষেত্রে বলবো, ক্যালাথিয়া একটা গাছ আছে, যেটা মানে একটু জল কমে বেশিতেই মানে নয় শুকিয়ে যাচ্ছে, ওভার ওয়াটারিং এও অসুবিধা, আন্ডার ওয়াটারিং এও অসুবিধা। এই জিনিসগুলো ক্যালাথিয়া আছে। তারপরে ফিটোনিয়া বলে একটা গাছ আছে, নার্ভ প্ল্যান্ট যেটা, সেটাও মানে ওর ময়েশ্চার লাগে বিশেষ করে, ওটাতেও একটুখানি ময়েশ্চার কম বেশি হলে ওই
একটুখানি অসুবিধা হয় এই আর কি। আচ্ছা, আর আমরা যদি কিচেনে গাছ রাখতে চাই বা মনে করছি যে বাথরুম বা অন্য কোনো একটা মানে ল্যান্ডার টাইপের জায়গায় আমরা গাছ রাখবো, তো সেক্ষেত্রে আলাদা আলাদা বাথরুমের ক্ষেত্রে যেমন বাথরুমে দেখো, বাথরুমে তো ময়েশ্চারটা বেশি থাকে, আর্দ্রতাটা বেশি থাকে, সবসময় জল ব্যাপারটা থাকে, সেই জন্য বাথরুমের ক্ষেত্রে ফার্ন গাছ, বোস্টন ফার্ন যেটা, ওটা খুব বাথরুমের ক্ষেত্রে ভালো। বাথরুমে হ্যাঁ ফার্ন গাছটা বাথরুমের ক্ষেত্রে ভালো। তারপরে ইংলিশ আইভি বলে একটা গাছ আছে, লতানো গাছ, যেটা তুমি বাথরুমে রাখতে পারো, এরা ময়েশ্চার ভালোবাসে। স্পাইডার প্ল্যান্টও কিন্তু বাথরুমে থাকবে, এও কিন্তু ওই যে মানে জলের ব্যাপারটা, ময়েশ্চারটা হ্যাঁ একটু ভালো 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 লাগবে। আচ্ছা, এইসব গাছ, এই গাছগুলো কি বাথরুমের এয়ারটাকে পিউরিফাই করে? বাথরুমের এয়ার তো পিউরিফাই বেশিরভাগ ইনডোর প্ল্যান্ট, যেমন নাসা বলেছে 10টা-11টা ইনডোর প্ল্যান্ট রিকমেন্ড করেছে, তার মধ্যে জিজি আছে, তার মধ্যে স্নেক আছে, তার মধ্যে পিস লিলি আছে। পিস লিলিও বাথরুমে থাকবে, যেহেতু এটা ময়েশ্চার ভালো থাকে, ময়েশ্চারে ভালো থাকে, হ্যাঁ পছন্দ করে। পিস লিলি আছে, তারপরে স্পাইডার প্ল্যান্ট তো ভীষণ ভালো। স্পাইডার প্ল্যান্ট আমরা খুবই মানে সাধারণ ভাবি, কিন্তু স্পাইডার প্ল্যান্ট খুবই ভালো। কার্বন মনোক্সাইড যেটা আছে সেটা স্পাইডার প্ল্যান্ট শোষণ করে। হ্যাঁ, মানে স্পাইডার প্ল্যান্ট এমন যে আমাদের বেডরুমেও যদি আমরা স্পাইডার প্ল্যান্ট রাখি না, অনেক সময় আমাদের যে অ্যালার্জি টাইপ হয় না, গলা খুসখুস করছে নাকে, কিংবা কোনো একটা ধরো আলমারি খুললাম আমি, একটা ভ্যাপসা ব্যাপারটা, এটা কিন্তু স্পাইডার প্ল্যান্ট শোষণ করে, জানো? আচ্ছা, এটা কি তুমি বাস্তব অভিজ্ঞতা? বাস্তব অভিজ্ঞতা পেয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেই জন্য স্পাইডার প্ল্যান্ট মানে আমার খুব পছন্দের গাছ, যেটা যেখানে খুশি আমি রাখতে পারি এবং খুব ভালো থাকে, খুব ইজি গ্রো হয়, খুব সুন্দর দেখতেও, তার শোভাটাও ভীষণ মানে দারুণ লাগে। এই যে আমরা ইনডোর প্ল্যান্ট ঘরে রাখছি, সেক্ষেত্রে বাচ্চা বা পোষ্য এরকম যদি আমাদের অনেকেরই ঘরে থাকছে, বাচ্চা তো প্রায় সব ঘরেই থাকে, আর ধরো পোষ্য যাদের বাড়িতে রয়েছে, তাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো কতগুলো গাছ, 3-4টে। একটা গাছ আছে যেটার নাম ডেফেনবেকিয়া বা ডাম্পকেন বলে যে গাছটা, সেটা পিস লিলি, পিস লিলিও আছে। পিস লিলিও বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য ক্ষতিকর, কারণ এর মধ্যে একটা ক্যালসিয়াম অক্সিলেট বলে একটা রাসায়নিক থাকে এই ইয়ের মধ্যে, ডাম্পকেনে বেশি, যেটা বাচ্চা কিংবা পোষ্যরা যদি এটার পাতা খেয়ে ফেলে, এমনকি বমি হয়, তারপরে গলায় ইরিটেশন হতে পারে, ডায়রিয়া হয়ে যেতে পারে, মানে বেশ ক্ষতিকর অনেক কিছুই হয়ে যেতে পারে। যে ডাম্পকেনটা ভীষণভাবে, ওটা বাচ্চাদের পোষ্য থাকলে আমি তো বলবো যে ওটা ঘরে না রাখাই ভালো। হ্যাঁ, কিন্তু পিস লিলি অতটা নয়, কিন্তু তবুও পিস লিলিরও আছে, স্নেক প্ল্যান্টেরও আছে, তারপরে স্পাইডারেরও আছে কিছু কিছু, যেগুলো মানে, আর হলো সিঙ্গোনিয়াম একটা গাছ, যেটা মানে কচু গাছেরই ভ্যারিয়েশন। হ্যাঁ, ওই সবগুলো একটু ধরলে হাত চুলকানো, কিংবা মুখে দিলে মুখ চুলকানো, এই ব্যাপারগুলো ওটাতে আছে। কিন্তু মানে আমি মানে ইনডোর প্ল্যান্ট যাদের করে তাদের ক্ষেত্রেও বলবো যে পরিচর্যা করলেও আমাদের সবসময় সাবান দিয়ে হাত, গ্লাভস পরতে হবে। আর গ্লাভস আমরা সবসময় ব্যবহার করতেও পারি না, যদি না করি তাহলে করার পরে অন্তত আমাদের সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ করতে হবে ভালো করে। হ্যাঁ, এটা একটা মানে নিজেদের জন্যই, নিজেদের সেফটি। হ্যাঁ হ্যাঁ, ঘর অনুযায়ী আলাদা আলাদা যে গাছগুলো আমরা রাখছি, সেগুলোর কি সার বা জল দেওয়ার প্রক্রিয়া কি আলাদা আলাদা হবে, বা সারের ধরন কি আলাদা হবে? না, ঘর অনুযায়ী না, আমরা তো সারের ধরন আর জলের ধরন ঘর অনুযায়ী না, গাছ অনুযায়ী। হ্যাঁ, যে গাছে জল কম লাগবে সেটাতে কম দিতে হবে, যে গাছ ধরো একটু আর্দ্রতা পছন্দ করে তাকে তো আর্দ্রতা দিতে হবে। আর সারের ক্ষেত্রে, ইনডোর প্ল্যান্টের সারের ক্ষেত্রে সার খুবই কম লাগে, মানে একবারে যদি তুমি সয়েল মিক্সটা যদি তুমি ভালো করে বসাও, তাহলে সারের মানে বছরে 2-3-4 বারের বেশি সার দেওয়ারও প্রয়োজন নেই আমার মনে হয়। আর শীতকালে তো মানে ওরা একটু ঝিমিয়ে যায়, শীতকালে একটু ডরমেটারিতে থাকে, মানে ডরমেন্সিতে থাকে, সেক্ষেত্রে সার তো, তুমি ওই লাইনটা আরেকবার বলে নাও, শীতকালের থেকে। শীতকালে ওরা একটু ডরমেন্সিতে যায়, সেই জন্য ওই সময়টা সার তো আমি দিই না, মানে দেওয়া না দিলেই ভালো। ওই সময়টা আবার এই যে জানুয়ারি ফেব্রুয়ারি এখন আসছে সময়টা, ফেব্রুয়ারি মাসে, তখন একটু সার দেব। সারের মধ্যে ভার্মি কম্পোজই বেশি পছন্দ করি, ভার্মি কম্পোজ দিলে ভালো। আর হলো এনপিকে স্প্রে করলে
গাছের পাতাগুলোর মানে গ্লসি ভাবটা কিংবা পাতাগুলো ভালো থাকে, সজীব থাকে। ফসফরাস ব্যাপারটা গাছের পাতার জন্য ভালো। আচ্ছা আচ্ছা। এই যে ভার্মি কম্পোজ ইউজ করছি আমরা, তাতে কোনো রকম স্মেল বা মানে যেহেতু কেঁচোর ডিম থাকে কম্পোজের মধ্যে, তাতে কি কোনো রকম ইরিটেশনের ব্যাপার হয় যে মানে একটু আমার মনে তো হয় না, মনে হয় না সেরকম, চোখে পড়েনি যে কেঁচো টেচো হয়। ভার্মি কম্পোজ ভালো কোয়ালিটির ভার্মি কম্পোজগুলো তো যেগুলো 5 কেজির যে প্যাকেটে যে বস্তার না বলছি আমি, যেটা ভালো কোয়ালিটির সারের দোকান থেকে যে ভার্মি কম্পোজ সেগুলো তো ইনডোর প্ল্যান্টে দেওয়াই যেতে পারে, কিছু ভালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার তো বাগানে অনেক রকমের অ্যাগ্লোনিমার ভ্যারাইটি রয়েছে, আমি দেখেছি। তো তুমি অ্যাগ্লোনিমা সম্পর্কে একটু কেয়ার বলবে নাকি? আলাদা কোনো পরিচর্যা রয়েছে? না, সব ইনডোর প্ল্যান্টের মতোই অ্যাগ্লোনিমার ক্ষেত্রে কয়েকটা ব্যাপার, যেমন অ্যাগ্লোনিমা গাছটা পাতাগুলো বেশ ঝোপালো হয় এবং কালারফুল, খুব সুন্দর সুন্দর। হ্যাঁ, বিভিন্ন রকম অ্যাগ্লোনিমাও আছে, যেরকম লিপস্টিক অ্যাগ্লোনিমা, তারপরে পিঙ্ক অ্যাগ্লোনিমা আছে, একটা হলো স্নো হোয়াইট আছে, অনেক রকমই আছে বিভিন্ন রকম। রেড ভ্যালেন্টাইন বলে একটা আছে, খুব সুন্দর লাল পাতা। এইরকম অ্যাগ্লোনিমাগুলো হলেও অ্যাগ্লোনিমার মেন একটা জিনিস যেটা হলো অ্যাগ্লোনিমার পটটা খুব ছোট লাগবে। অ্যাগ্লোনিমা বড় পটে ভালো হয় না, অ্যাগ্লোনিমার শিকড়টা ভীষণ ছোট। তুমি দেখবে গাছটা এত বড়, তুমি যদি তোলো কখনো তাহলে শিকড়টা একদম ছোট। সেই জন্যে অ্যাগ্লোনিমাতে সেই বড় একটা হিউজ পটে দিলে ভালো হবে না। পট নির্বাচনটা ক্ষেত্রে অ্যাগ্লোনিমা ছোট করতে হবে। আর আমি ইনডোর প্ল্যান্টে মাটির পটই সবচেয়ে ভালো আমার মনে হয়। এমনি আমরা ডেকোরেটিভ পট রাখলাম, মাটির পটটা তার ভেতর দিয়ে দিলাম, সেটা ঠিক আছে সাজানোর জন্য, কিন্তু মাটির পটেই খুব ভালো হয়। আর সয়েল মিক্সে জল খুব কম লাগবে অ্যাগ্লোনিমার যেমন নিচের দিকের পাতাগুলো আস্তে আস্তে ম্যাচিওর হবে, তারপরে তো ঝরে পড়বেই। সেই ঝরে পড়ার আগে যখন শুকিয়ে যাচ্ছে পাতাগুলো, তখন আমরা কেটে দিচ্ছি, তাতে গাছটাও দেখতে পরিষ্কার লাগবে, আর গাছটার ভালো থাকবে, নতুন গ্রোথ হতে সাহায্য করবে। আর অ্যাগ্লোনিমার যেহেতু গোড়া থেকে নতুন নতুন চারা বেরোয়, সেটা আমরা যদি আমরা সেটাকে আলাদা করতে চাই, তখন অনেক দিন হয়ে গেলে আমি বলবো ইনডোর প্ল্যান্টে 2-3 বছর পরে পট চেঞ্জ করাই ভালো। মানে ঘন ঘন আমি রিপোর্ট করার দরকার নেই। অনেকটা যখন ভরে গেল, ম্যাচিওর হয়ে গেল, তখন আমি ওইটা করে ওই বাল্বগুলোকে আলাদা করে আমি নতুন গাছ তৈরি করতে পারি। সেক্ষেত্রে ইনডোর প্ল্যান্ট মানে যদি করি আমরা, তাহলে অনেকটাই ঝামেলাহীন ভাবে করা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকটাই। শুধু বাল্বগুলো আলাদা করে আরেকটা ছোট পটে দিয়ে দিলাম, সেখান থেকে আবার গ্রোথ হবে, কোনো অসুবিধা নেই। এই যে পাতা ঝরে যাওয়া বা হলুদ হওয়ার যে প্রবণতাটা, এটা কি শুধু অ্যাগ্লোনিমাতেই তুলনামূলক বেশি, না অন্য? না, সব গাছেই হয়। স্পাইডার প্ল্যান্টের যেমন টিপগুলো হলুদ একটু শুকিয়ে যায়, একটু জল কম বেশিতে। স্পাইডার প্ল্যান্ট যেমন একটু মানে জল স্প্রেটা, হ্যাঁ, আর্দ্রতাটা পছন্দ করে, একটু শুকনো হলেই ওই টিপগুলো হয়ে যায়, তখন টিপগুলো একটু কেটে দিলাম, তাতে দেখতে ভালো লাগবে আর কি। তরতাজা হয়ে যাবে নতুন করে। আর নতুন যদি কেউ শুরু করতে চায়, তাহলে সে ঠিক কি মানে টিপস অবলম্বন করে এগোবে? হ্যাঁ, নতুন যদি করতে যায় তার প্রথমে তাকে হার্ডি গাছ চুজ করতে হবে। মানে আমি একদম সেন্সিটিভ গাছ, কঠিন গাছ যদি আমি প্রথমে, তাহলে তার হবে না। নতুন গাছ, হার্ডি গাছ বলতে অ্যাগ্লোনিমিয়াও করতে পারে, তারপরে জিজি প্ল্যান্ট করতে পারে, স্নেক প্ল্যান্ট সবচেয়ে সহজ। মানে প্রথম স্টেপ যদি করতে হয় স্নেক প্ল্যান্ট দিয়েই বলবো, স্নেক, জিজি এগুলো করতে পারে। হ্যাঁ, আরও স্পাইডার প্ল্যান্ট করতে পারে, তারপরে ফিলোডেনড্রন, এগুলো খুব সহজ, এগুলো এমন কিছু না। সাধারণ মাটির মিক্সচারে, যে মিক্সচারটা বললাম ওই রকম মিক্সচারে থেকে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, সে তো অভিজ্ঞতায় কম বেশিতে 1-2 গাছ মারা যাবে, আবার নতুন করে আনতে হবে, ও দেখতে দেখতেই হয়ে যাবে আর কি। 5-6টা গাছ এরকম করাই যায় প্রথমে। সিঙ্গোনিয়াম খুবই সহজ, সিঙ্গোনিয়ামেরও পিঙ্ক সিঙ্গোনিয়াম আছে, খুব সুন্দর দেখতে, পিঙ্ক পাতাগুলো কালারফুল। যদি কিছু করতে চায় তাহলে অক্সেলিয়াসের যেমন বাল্ব একবার যদি মাটিতে থাকে, ও প্রতি বছর মরে গেলেও আবার সে বেরিয়ে যাবে, আবার হয়ে যাবে, এরকম হয়ে যায়। আচ্ছা, আমরা তো মাটিতে রাখা গাছ সম্পর্কে আলোচনা করলাম। ইনডোরে আমরা অনেক সময় জলে রেখে গাছ করি, তো সেক্ষেত্রে কি কি পদ্ধতি রয়েছে সেই গাছগুলোর পরিচর্যার জন্য? জলে যেমন আমরা লাকি ব্যাম্বু রাখি। আমি যদি এখন একটা টেবিল কর্নার সাজাতে চাই, তো সেখানে
সেখানে কি আমি ছোট ছোট গাছ রাখবো, তো সেখানে ছোট গাছ রাখতে গেলে আমি যদি একটা লাকি ব্যাম্বু রাখি, সেখানে ওই কাচের বাটিতে যদি রাখি, তাহলে আমার সেটার ক্ষেত্রে জলে রাখার ক্ষেত্রে সপ্তাহে একদিন আমাকে ভালো করে ওটার থেকে উঠিয়ে জলে ধুয়ে নিতে হবে শিকড়গুলোকে, গাছটাকে। আর যে পটটার মধ্যে রেখেছি সেই পটটাকেও খুব ভালো করে ধোবো। আমি যদি কালারফুল পাথর দিই, পাথরগুলোকেও ধোবো। আর আরও ফিল্টারের জল দিলে খুব ভালো হয়, ফিল্টারের জল আমি দেবো, একটু ফাঙ্গিসাইড দেবো, গাছ বছরের পর বছর থাকবে, কিচ্ছু হবে না। অনেক সময় আমরা দেখি যে লাকি বাম্বুতে দু একটা স্টিক হলুদ হয়ে যাচ্ছে, বা অনেক সময় আরো ড্রাসিনা এরকম গাছগুলোর পাতাগুলো হলুদ হয়ে যায়। তো সেক্ষেত্রে এই হলুদ হয়ে যায় কেন, আর এখান থেকে আমরা কিভাবে এটাকে কিওর করব? হলুদ হয়ে যায় কেন মানে এখন জলটা হয়তো ঠিক মতো জলে এই জলগুলোর মানে জলে যে গাছগুলো থাকে সেগুলো জলের টেম্পারেচারটারও কিন্তু একটা ব্যাপার আছে। মানে খুব ঠান্ডায় এই ব্যাপারগুলো হয়, মানে যখন আমরা মানে শীতকালটা বিশেষ করে জলটা যদি আমরা না বদলাই এবং অনেক দিন পরে, তাহলে জলটা এতটাই পরিমাণ ঠান্ডা হয়ে যায়, সেই ঠান্ডার জন্যেও কিন্তু কিছু কিছু লাকি ব্যাম্বোর ক্ষেত্রে আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে ইয়েলো হয়ে যায় স্টিকগুলো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি ওই যেটা শুকিয়ে গেছে সেটাকে বার করে দিয়ে ভালো করে আবার বেঁধে আবার রাখতে হবে, এই আর কি। আবার নতুন করে ওয়াশ করতে হ্যাঁ, হবে। নতুন করে ওয়াশ করতে হবে। আর ওয়াশটা মানে সপ্তাহে একদিন করতেই হবে, এটা একটা। অনেক গল্প হলো, অনেক কিছু জানলাম তোমার থেকে ইনডোর সম্পর্কে। আশা করি আমাদের দর্শকরাও এই আলোচনা থেকে অনেক উপকৃত হবে। তোমরাও যদি জানতে চাও এরকম আরো অনেক অনেক বাগানি কৌশল বা ছোট্ট ছোট্ট টিপস, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করো এবং আমাদের বাগান বন্ধুর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমাদের পডকাস্ট ভিডিওগুলো দেখতে থাকো, কমেন্ট করো, লাইক করো, এবং আরও নতুন কী কী টপিক নিয়ে আলোচনা হলে তোমরা উপকৃত হবে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও। আমরা পরবর্তীতে তোমাদের কমেন্টের ভিত্তি থেকে নতুন টপিক নিয়ে হাজির হব।